শুভ সন্ধ্যা। ফেসবুক লাইভ পেজ মঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মঞ্চের বিষয় অনুযায়ী সপ্তাহের তৃতীয় সোমবারে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানাই, যিনি কবি, লেখক, সাহিত্যিক এরকম কেউ একজনকে নিয়ে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও সেরকম একজনকে অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন। তিনি একজন গবেষক, লেখক এবং কবি তো বটেই। তিনি হচ্ছেন আরশাদ সিদ্দিকী, যিনি জন্মগ্রহণ করেছেন কুমিল্লা শহরে। তার শৈশব, পড়াশোনা অনেকটাই কুমিল্লা শহরে হয়েছে। ওনার কবিতার বই, একটি বই প্রকাশিত হয়েছে, যেটি নাম হচ্ছে দিনভর চেরাই হওয়ার আগে। এই বইটি আমাদের এই যে আমরা কোভিড সময়কালীন একদম একটা বিষণ্ণ সময় পার করছি, 2 বছর ধরে গৃহবন্দী, এখনো আমরা আশঙ্কা মুক্ত হতে পারিনি, সেই সময়টাই উনি এই বইটি প্রকাশ করেছেন। এই বইটি প্রকাশক হচ্ছে খড়িমাটি। বইটির একটি সুন্দর প্রচ্ছদ, যেই প্রচ্ছদটি করেছেন এই যে বইটির প্রচ্ছদ করেছেন কিংসুক দাস, যে আমারও খুব স্নেহভাজন, আমারও খুব পরিচিত একজন মানুষ, চিটাগাংয়ের। তা আমার খুব ছোট ভাই, আমরা অনেকদিন একসাথে ছিলাম। তো যাই হোক, আমন্ত্রণ জানাচ্ছি আরশাদ সিদ্দিকী, লেখক, গবেষক, কবি আরশাদ সিদ্দিকী। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্চের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আপনার এখন আপনি শরীর তো ভালো আছে, আপনার সুস্থ বোধ করছেন? সুস্থ, জি। আচ্ছা, তো আরশাদ ভাই, আপনার সম্পর্কে বলার আগে একটু বলতে চাইছিলাম, আপনার যে কবিতার বইটি বেরিয়েছে দিনভর চেরাই হওয়ার আগে, এই কবিতার বইটিতে আমরা কবিতাগুলো পড়লে আপনার আমাদের যে ফেলে আসা শৈশবের প্রতি আমাদের একটা দুর্বলতা থাকে সকলেরই, কারণ আমরা সেখানে আর যেতে পারবো না কখনো। শৈশবের সেই জায়গাটাতে আমরা যেতে চাই, সবাই ভেতর থেকে আমরা সেই শৈশবের দিনগুলো ফেরত চাই, কিন্তু সেখানে আমাদের আর কখনোই যাওয়া সম্ভব না। আপনার কিছু কবিতা পড়ে সেই শৈশবের কথা মনে হয়, যেমন ফেরারি স্বপ্নেরা, সেই শৈশবের স্বপ্ন ছেড়ে যেতে চায়, টান লাগে ধমনী শিরায়, খসে পড়ে মমির দেহের আস্তরণ, এরকম। আবার আপনার কিছু কবিতায় আপনার নির্জনতা, আপনার একাকিত্ব, আপনি যে একদম মানে নিভৃতচারী একজন মানুষ, সেটাও ফুটে ওঠে। কিছু কবিতায় আপনার একটা যন্ত্রণা আছে আপনার শৈশবের। আপনার পিতৃপুরুষ তারা 47-এর দেশভাগের পর চলে আসতে বাধ্য হয়েছিলেন একেবারেই শূন্য হাতে, অনেকটা শূন্য হাতেই বলা যায়, শূন্য হাতে। তো সেই সব যন্ত্রণাগুলো আপনার কবিতায় উঠে এসছে। এবারে আপনার কাছ থেকে শুনবো আপনার শৈশব, আপনার সেই সময়ের কথাগুলো, তারপরে আস্তে আস্তে আরো অন্য কথায় আসবো, আপনার কবিতা শুনবো, আবৃত্তি শুনবো। আপনি যেমনটা বললেন যে শৈশব আমার কেটেছে কুমিল্লা শহরে। কুমিল্লা শহরের একটা আসলে বস্তি এলাকায়, এটা রিফিউজিদের জন্য বিশেষভাবে তৈরি ছিল, সেখানে আমার জন্ম। সেখান থেকে আরো একটা জায়গায় পরিবর্তন হয়, আমি সেই জায়গাটাতে বড় হয়েছি। এটাও একটা রিফিউজি কলোনি, রিফিউজিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। তো আর আমি আমার জন্ম 67-তে, ফলে 71 সালে আমার বয়স 4 বছর ছিল। 71-এর স্মৃতিগুলো ঠিক আমার নেই, শুধু এইটুকুন মনে আছে। দেখবেন যে আমার কবিতায়ও এসছে, ঘুড়ির কথা এসছে, অনেক অনেক ঘুড়ির কথা এসছে। আমার শুধু এইটুকু মনে আছে যে মার্বেলের কথা এসছে। হ্যাঁ, মার্বেলের কথা এসছে। তো তখন
ওই বছরটাই ঘুরে ওড়েনি, ওই বছরটাই শুধু বোমারু বিমান ঘুরে উড়েছে। তো আচ্ছা শৈশবটা মানে শুরুতেই যেটা দেখেছি অনেকটা এক ধ্বংসযজ্ঞর মধ্য দিয়ে, তারপর সময়গুলো পার হয়েছে একাকিত্ব বলতে পারেন, যে একদম ছেলেবেলা থেকে আমাকে তাড়া করে ফিরেছে। তো আচ্ছা যেহেতু আমরা এক ভাই এক বোন ছিলাম, আমার বোনটি আমার চেয়ে বয়সে বেশ ছোট, ফলে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল। তো অনেকটা সময় যেত, ধরেন মা মা বলতেন যে আসো, আহ, আমার সাথে খেলা করো, তোমার সাথে খেলা করার কেউ নেই, মা বলতেন আমার সাথে খেলা করো। কিছুক্ষণ খেলা করার পর দেখা যেত যে মা বেশ কাজের চাপে আর খেলা করতে পারছেন না। তখন আমার মনে হতো যে আচ্ছা, মা খেলা করতে পারছেন না, মা কাজ করছেন, তো এমন কি কোনো সংযোগ তৈরি করা যায় যে সংযোগের মধ্য দিয়ে মা কাজ করবেন, কিন্তু আমি মায়ের সাথে কথা বলতে পারবো, মা আমার মনের কথাগুলো বুঝতে পারবেন, আমি তার কথাগুলো বুঝতে আচ্ছা পারবো। এটা একদম আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকে আমার মনে হতো। তো এখনো এই আচ্ছা বিষয়টা আমার মনে হয় যে সব মানুষের সাথে শব্দ দিয়ে কেন সংযোগটা তৈরি করতে হবে, কখনো আচ্ছা কখনো তো শব্দ ছাড়াও সংযোগ তৈরি করা যায়। তো এইটা আচ্ছা হচ্ছে আমার ব্যক্তিগত একটা অনুভূতি, যে শব্দ ছাড়াও মানুষ মানুষের সাথে সংযোগ তৈরি করতে পারে। এটা ছোটবেলা থেকেই আমার এক ধরনের ইচ্ছে বলতে পারেন ছিল, আচ্ছা যদিও সেটা পূরণ হয়নি আচ্ছা কখনো। আচ্ছা 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 আপনার তো তারপরে যখন, হ্যাঁ জি বলছিলেন, বলেন। হুম। না, আপনি প্রশ্ন করুন তাহলে, তারপরে আমি বলছি। না আপনার বলা কি, আপনি ওই ওই শৈশবের কথাটি জানতে চাচ্ছিলাম, আপনার শৈশব যে বেড়ে ওঠাটা। শৈশবের ওই সময়টাতে আপনার ঠিক যুদ্ধ পরবর্তী সময় থেকে দীর্ঘ সময় আমি দেখেছি যে আহ, ওই 4 বছর বয়সের পর, তখনকার কথা তো মনে নেই, তারপরে স্কুলে ভর্তি হয়েছি। একটা সময় পর্যন্ত আহ, এইটা ধারণ করতে হয়েছে যে আমি আউটসাইডার, আমি বহিরাগত, আমি এখানকার কেউ নেই নই। এইটা আমার বন্ধুদের মধ্যে প্রায় বলতো তারা। এগুলো শুনতাম, শুনেই বড় হয়েছি, এবং এটা দীর্ঘ সময় পর্যন্ত শুনতে হয়েছে এই এই কথাগুলো। এবং এখনো যে শুনতে হয় না তা নয়, এখনো তা এখন শুনতে হয়। খুবই দুঃখজনক আসলে, হয় কি যে যার আপনার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা শুধু সম্পূর্ণটুকু বুঝতে পারেন আপনি। আমরা শুধু শুনে তার সিকিভাগ হয়তো আহ, আন্দাজ করতে পারবো না। যার মধ্যে দিয়ে যায়, যে যন্ত্রণাটার মধ্যে দিয়ে যে জীবনটা যাপন করেন, তিনি শুধু সেই যন্ত্রণাটার মানে সম্পূর্ণ যন্ত্রণাটা টের পান। আমরা শুধু একটু জাস্ট অনুভব করতে পারি, আর কিছু না। খুবই মানে কষ্টের এইগুলো। আর আপনার হ্যাঁ, তাহলে যেমন কুমিল্লাতে, কয়েকদিন জি আগে যে বলেন। ঘটনাটা ঘটে গেল, কয়েকদিন আগে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল। কুমিল্লা নিয়ে আমার যথেষ্ট গর্ব আছে, যথেষ্ট পরিমাণে আমি এই শহরে বেড়ে ওঠা মানুষ হিসেবে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের আহ, একটা পথিকৃৎ বলতাম আমরা কুমিল্লাকে। সেই কুমিল্লা একটা কলঙ্কিত হুম ঘটনা ঘটে গেল, এবং যখন হুম ঘটনাটা হুম ঘটে যাচ্ছে তখন আমি 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 কুমিল্লায় এখন আমি আমার প্রত্যেকটা বন্ধুর বাড়িতে গেছি, যারা আমার ধর্মের নয়, কিন্তু হুম আহ, হুম তারা আমার আত্মার চাইতেও বড় আত্মীয়। আমি অনুভব করতে পারছি যে তারা কতটা বিপন্ন, কতটা অসহায় অবস্থায় এখন হুম। দিন যাপন করছেন। তো এটা সেই আমার, হুম, এটা আমাদের একটা মানে আমি বলবো যে রূঢ়, নির্মম, কিন্তু বাস্তবতা। বাস্তবতা, এবং আমাদের সকলের জন্যই কিন্তু এটা একটা মানে লজ্জার বিষয়। আমরা সকলেই এই বিষয়টাতে লজ্জিত, ভীষণ লজ্জা পাচ্ছে। আমাদেরও পশ্চিমবঙ্গের কিছু বন্ধু বান্ধব আছে, তারাও ফোন করছে, নানা ধরনের প্রশ্ন করছে। ভীষণ লজ্জা হচ্ছিল তখন, মানে উত্তর দিতেও লজ্জা লাগছিল, যদিও আমরা এর কোনো কিছুর মধ্যেই নেই, আমরা এসবের মধ্যেই নেই। তারপরেও তো আমাদের দেশে ঘটনাটি ঘটছে। হ্যাঁ, তো যাই হোক আশাদ ভাই, আপনার শৈশবের কিছু কথা আমরা শুনলাম। আর আপনি আপনি কুমিল্লাতে সম্ভবত একটি আবৃত্তির একটি সংগঠন করেছিলেন, আবৃত্তি মঞ্চ নামে। হ্যাঁ, কুমিল্লায় আবৃত্তি সংগঠনটি করার আগে মানে বিশেষত আমি রাজনীতির সাথে যুক্ত হয়ে যাই আপনার একদম আহ, কৈশোর উত্তীর্ণ কালে। তখন আমি
খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু একটা সময় দেখা গেল যে ক্রিকেটের চাইতে অনেক বেশি পরিমাণ টানছে আমাকে রাজনীতি। রাজনীতি কেন টানছে? রাজনীতি টানছে এই কারণে যে আমি উপলব্ধি করতে পারছিলাম যে পুরো ঘটনাগুলো আমার জীবনে, আমার জীবনে যে বাস্তবতাগুলো আমি মুখোমুখি হয়েছি, এই বাস্তবতাগুলোর মূলে রয়েছে, শেকড়ে রয়েছে রাজনীতি। তো ফলে আমি রাজনীতি। রাজনীতির সাথে যুক্ত হয়ে যাই। হুম, এবং আচ্ছা সেটা আচ্ছা। বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হয়ে যায়, বামপন্থী সংগঠনের সাথে যুক্ত হয়ে যায়। সেই ছাত্র সংগঠন করতে গিয়ে আমাদের সামনে তখন চলে আসে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্বৈরাচার একটা বিরোধী বড়, আন্দোলনে আপনার সক্রিয় অংশগ্রহণও ছিল। হুম। হ্যাঁ, তখন একটা সক্রিয় অংশগ্রহণ শুধু নয়, একেবারে সামনের কাতারে। তখন আমি কলেজে যখন ভর্তি হয়েছি তখন স্বৈর শাসন চলছে, এবং ইউনিভার্সিটি জীবনে যখন এসেছি তখন স্বৈর শাসনের পরিসমাপ্তি ঘটছে আমার ইউনিভার্সিটি জীবনের প্রায় শেষ পর্যায়ে। এবং আচ্ছা। আন্দোলনের শেষে উপলব্ধি করছি যে না, এবার বোধহয় দেশটা সত্যিকার অর্থে একটা সঠিক আহ, পথে। গন্তব্যের দিকে, পথে এগুবে, মানে এইটা হুম উপলব্ধি হয়েছিল। এবং যখন আমরা হুম স্বৈরাচার হুম। বিরোধী আন্দোলন করছি, নিজেদেরকে মনে হতো কেমন যেন সেই মুক্তিযুদ্ধ করতে পারিনি বা মুক্তিযুদ্ধ দেখিনি। নিজেদেরকে মনে হতো সেই মুক্তিযোদ্ধাদের যে অনুভূতি বা মুক্তিযোদ্ধাদের মধ্যে যে এক ধরনের দেশকে আহ, পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে তাদের আকাঙ্ক্ষা, সেই ধরনের একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করতো। এবং এরশাদ পতনের পর সেই অনুভূতিটাকে আমরা আরো প্রবলভাবে অনুভব করলাম, কিন্তু সেটা খুব দ্রুত সময়ে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভেতর থেকে অপসারিত হলো। অপসারিত তো হলো। রাজ ঠিক। একেবারেই অপসারিত হলো, এবং আমরা আমরা লক্ষ্য করতে থাকলাম যে কিভাবে আমাদের দেশ আবার চলে যাচ্ছে পেছন দিকে। মৌলবাদের আহ, থাবা কিভাবে কিভাবে মন্ত্রিত্ব গ্রহণ করছেন, যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তারা কিভাবে তাদের গাড়িতে পতাকা উঠছে, পতাকা আমাদের উঠছে। জাতীয় পতাকা উঠছে, সেগুলো আমরা লক্ষ্য করছি। এবং একই সাথে তখন আন্দোলন শুরু হচ্ছে, ঘাতক দালাল নির্মূল কমিটি হলো, তখন আন্দোলন শুরু হচ্ছে মৌলবাদ বিরোধী। তো ওই সময়টাতে আমি আবার উপলব্ধি করছিলাম যে আসলে এই বিষয়গুলোকে মানে সাংস্কৃতিক ভাবে কিভাবে আহ, সংযুক্ত করা যায়, সেইটার একটা, আমি বলবো যে হাতিয়ার হিসেবে আবৃত্তিটাকে আমি তখন বেছে নিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আবৃত্তির মাধ্যমে কিছু মানুষের কাছে যাওয়া সম্ভব হবে, কিছু মানুষকে উদ্বুদ্ধ করা সম্ভব হবে। এবং আচ্ছা। আহ, ওই সময়টাতে মৌলবাদ বিরোধী আন্দোলন যখন চলছে, ঠিক ওই সময়টাতে আমরা আমাদের সংগঠনটা করি। এবং মৌলবাদ বিরোধিতার আহ আচ্ছা, ওটা পরে বলছি, আমি আপনাকে পড়ে শোনাবো, আপনি বলেন। আচ্ছা, না, আপনি যা ওইখানে বলছিলেন তারা বলেন। হুম। বোধহয় প্রশ্ন করেছেন কি নাম জানি না। আচ্ছা, ঠিক আছে, আমি পরে সেটা দেখছি। না, আহ আমি বলবো। তো হ্যাঁ, আহ, আমাদের তখন মৌলবাদ বিরোধিতা করছি এবং একই সাথে মৌলবাদ বিরোধী কবিতা পড়ছি, এবং সেই কবিতাগুলি খুবই উচ্চ কণ্ঠের। হ্যাঁ, আবৃত্তিগুলো খুবই উচ্চ কণ্ঠের হচ্ছে। তো সংগঠন করতে গিয়ে, আবৃত্তি সংগঠন করতে গিয়ে একটা জায়গায় আমার উপলব্ধি হয়েছিল, সেটা হচ্ছে যে কবিতা আমরা রাজনৈতিক উদ্দেশ্যে পাঠ করেছি ঠিক আছে, কিন্তু তার পরবর্তী সময়ে আবৃত্তিটা ঠিক অন্যদিকে গতি নিতে থাকে। এবং আবৃত্তিটা, আমি আমি বলবো যে কবিতাকে যতখানি উপস্থাপন করা যায় তার চাইতে অনেক বেশি মাত্রায় উপস্থাপিত হতে থাকলেন যারা আবৃত্তি শিল্পী। হয়তো কণ্ঠের আহ, একটা কারুকাজ দেখিয়ে মানে মূল উদ্দেশ্যটা থেকে সরে সরে যাচ্ছিল। একেবারে মূল একেবারে সরে উদ্দেশ্যটা থেকে। যাচ্ছে, মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে। তো হুম। সেইখানে আমার কাছে মনে হয়েছিল যে আবৃত্তি আসলে সঠিকভাবে বাংলা কবিতার যে জগৎটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারছে না, প্রতিনিধিত্ব করতে পারছে না। মানে আবৃত্তিকারের সংখ্যা বাড়ছে, আবৃত্তি শোনার মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু কবিতার পাঠক বাড়ছে না। কবিতার কবিতার জগৎটাকে উপলব্ধি করবার যে জায়গাটা, সেইটা আসলে তখন আমরা তৈরি করতে পারিনি। এইটা আমার কাছে খুব মানে খটকা লেগেছিল, এবং তখন আমি আবার আবৃত্তির জায়গা থেকে একটু একটু করে সরে আসতে থাকলাম।
এবং সরে আসতে তার থাকলাম তার রাজনীতি তার থেকে। মানে কি আরশাদ ভাই বিষয়টা এরকম যে আবৃত্তি করছি আমি, আমার আবৃত্তি কেমন হচ্ছে বা আমি কতটা জনপ্রিয় হতে পারছি এরকম, কিন্তু কবিতার যে বিষয়বস্তুটা আমি তুলে ধরছি সেই বিষয়বস্তুটা নিয়ে আমি দর্শকের কাছে যেতে পারছিলাম না, এরকম বিষয়টা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি এটা তো কবিতা যখন পাঠ করব সেটা আহ, যিনি শ্রোতা তার 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 তো মর্মমূলে এটা এটা গিয়ে আঘাত হানতে হবে। বিততে হবে, সেটা যে জি জি, উনি আমার কণ্ঠকে শুধুমাত্র প্রেজ মাধুর্যময় করার করছেন, জন্য, তুলে ধরবার বাহ, জন্য, হ্যাঁ। খুব খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার পড়েছো, কিন্তু কবিতাটি কতটা হৃদয়ঙ্গম করতে পারলেন এবং কবিতার ভেতরে কতটা প্রবেশ করতে গ্রহণ করতে পারলেন, পারলেন, হ্যাঁ, এই গ্রহণ করতে জায়গাটিতে পারলেন। আসলে আমরা তখন নজর দিতে পারিনি, বা এখনো আমি বলবো যে আবৃত্তির এই জায়গাটা সেই জায়গায় নজর দিতে পারেনি। সেটা আমি আপনার সাথে একমত। সেই জিনিসগুলো আপনি বলেন আবৃত্তি বলেন, কবিতা বলেন, গান বলেন, আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় একই রকম। আমরা গানটা করছি, আপনি দেখবেন বেশিরভাগ খুব হাস্যকর কথাটা, কিন্তু আপনি দেখবেন একটা গানের ইয়েতে, ভিডিও বা কোনো কিছুতে বা টেলিভিশনে গান করলাম, বললাম আপনার শাড়িটা খুব সুন্দর ছিল, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি কিন্তু করলাম গান, সেই গানটা নিয়ে কিন্তু কোনো মন্তব্য নেই, ভালো মন্দ কেমন হয়েছে না হয়েছে বা গানের বিষয়বস্তু। আমাদের শিল্পীদের মধ্যেও আমরা যারা গান করি, গানের বিষয়বস্তু বস্তু নিয়ে ওর ভেতরে আমরা খুব কম ঢুকি, গানটা করে আসি, গানটা করে যাই, এরকমই আর কি অনেকটা। তো আশাদ ভাই আরো কথা বলবো, আপনার একটা কবিতা শুনতে চাইছিলাম, আপনার ওই যে আপনার বই থেকে দিনভর চেরাই হওয়ার আগে, লাগাম হাতে পরাজিত পদাতিক, এই কবিতাটি যদি একবার একটু শোনাতেন। লাগাম হাতে পরাজিত পদাতিক, আচ্ছা, একেবারে সুনির্দিষ্ট করে রেখেছেন আপনি। আহ, লাগাম হাতে পরাজিত পদাতিক। সেই রাত জাগা ভোরে মগজে ঢুকে পড়ে নীলগিরি, কাঁধে বিঁধে যায় ধারালো বিষের ফলা, আর্ত নিঃশ্বাসের ছুরি, অস্বীকৃতির অস্বীকৃতি, অবিশ্বাসের অবিশ্বাস, অনভিমানের অনভিমান শীষ কাটে। সেই রাত জাগা ভোরে মগজ গলে গলে গড়িয়ে যেতে থাকে, কেউ কান পেতে শোনে অস্ফুট কান্নার ধ্বনি, কাঁচা হাতে আঁকা হুতুম পেঁচার ছবিটা গল্প বলে, ধোঁয়ার কুণ্ডুলি হয়ে উঠতে থাকে গল্পগুলো, পাথুরে নৈশব্দে পথ খুঁজি, ফিরে যাব, ফিরে যাব বললেই ফেরা হয় না, নীলগিরি ভগ্নাংশের অবশেষ পথটুকু আগলায়ে রাখে, কাঁধে বিঁধে থাকে অনার্য স্বর, অনভিমান, রাত নিভে গেলে ফসিলের নীরবতায় চাপা পড়ে গুমড়ে ওঠা কান্না, রাতের বিস্ফোরণা তাড়া করে, নীলগিরি থেকে আছড়ে পড়ি হিম ঘরে, মুখ থেকে লালা ঝরে অবিরাম, চোখ থেকে চোখ খুলে যায়, নখ থেকে নখ, দিনভর অদৃশ্য ঘোড়ার লাগাম হাতে পলাতক পদাতিক পালাতে থাকি, তাড়া করে হন্তারক ছায়া, রাত নিভে গেলে মোমের মায়া ফুরায়ে যায়, পথ খোঁজে করুণ করুণা, ঋষিকেশ মায়ার ঠিকানা, নীলগিরি হারায়েছে পথ আদিগন্ত বিলাপে। সুন্দর কবিতা, আপনার পড়াও খুব সুন্দর হয়েছে, কবিতার ভেতরের বিষয়টাও আমার খুব ভালো লেগেছে। আপনার কাছে যেটা দেখছিলেন, আমাদের সাথে অনেকে কয়েকজন তো যুক্ত হয়েছেন, কেয়া হায়দার শুভকামনা জানিয়েছেন, তারেক মাহাদি বলছেন দুজনকে শুভেচ্ছা ভালোবাসা, এমডি আরিফুল হাসান বলছেন শুভ সময়, আর তারেক মাহাদি একটি আপনার কাছে একটি জিজ্ঞাসা তার, দিনভর চেরাই হওয়ার আগে বইটির উৎসর্গ আমার খুব পছন্দের, আরশাদ ভাইয়ের মুখে শুনতে পারলে ভালো লাগা দ্বিগুণ হবে। উৎসর্গ, হ্যাঁ, উৎসর্গের জায়গাটাতে এসে সাধারণত যেটা করা হয় বাংলা ইয়েতে, উৎসর্গ এক এক লাইনে বা দু লাইনে শেষ করা হয়, কিন্তু এটা একটু দীর্ঘ উৎসর্গ। আমি ছুটছিলাম উপপ্লবের মরীচিকার পেছনে, আমার পেছনে ফেরার কোনো উপায় ছিল না, ছুটতে ছুটতে ছিঁড়ে যাচ্ছিল একের পর এক শিরা উপশিরা, অথচ আমার থামার কোনো উপায় ছিল না। মোহ মোহ ও ভ্রমের পেছনে ছুটতে 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 আমি টের পাচ্ছিলাম ক্রমে সেই মোহ ভ্রম
ভুল আলোর ঝিলিক ছড়ায়ে ছড়ায়ে গ্রাস করে নিচ্ছিল আমার শরীর, মন ও মস্তিষ্ক। আমাকে শুষে নিতে নিতে সে নিয়ে চলেছিল ভয়াল খাদের দিকে, দীনতা ও নিষ্ফলতার দিকে, বন্ধা বিরান দিন রাত্রির দিকে। সেই ঘোর দুর্দৈবের কালে এই যে এসেছো তুমি, শুশ্রূষা বিভাস, হে জ্যোতি, হে জাদুকরি আঙ্গুল, যে তুমি দেবী প্রমা। দেবী প্রমা। হুম, এটার বিশদ একটু জানতে চেয়েছেন, মানে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যিনি, এর এর একটু ব্যাখ্যা চেয়েছেন উনি আর কি, বলতে চেয়েছেন যে সেটা ওই যে মুখে শুনতে পারলে ভালো লাগা দ্বিগুণ হবে, উৎসর্গটির সম্পর্কে। উৎসর্গটা আমি পুরোটাই পড়ে শোনালাম। আমি উৎসর্গের ব্যাখ্যাটা কিভাবে করতে পারি, আমি আমি এটা একজন দেবী প্রমাকে উৎসর্গ করা। দেবী প্রমা শব্দটি শব্দটি বাংলা মানে সমাসবদ্ধ শব্দ, ওইভাবে তৈরি করা একটা শব্দ। প্রমা, আমি প্রমা শব্দটাকে ব্যবহার করি প্রজ্ঞা অর্থে। এর আগেও এরকম কয়েকটি কবিতায় আমি ব্যবহার করেছি তৃণপ্রমা, বা অন্য জায়গায় প্রমা শব্দটি আমি প্রজ্ঞা অর্থে ব্যবহার করেছি। এখানেও আমি দেবী প্রমা বলছি একজন প্রজ্ঞাবান মানুষকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই তারেক মাহাদির প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে আমি আপনার ওই বিষয়টাতে আমি একটু থাকতে চাইছিলাম। ওই যে বলছিলেন যে আবৃত্তি মঞ্চটা আপনি আর মানে ই করতে উৎসাহ পাচ্ছিলেন না, যে যারা ওটার সাথে জড়িত ছিলেন তাদের নিজেদের আবৃত্তি কেমন হচ্ছে, নিজেদের প্রসার, নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এই প্রসঙ্গে আমি একটু আসতে চাই। এই যে আমরা এখন আমাদের স্বাধীনতার 50 বছর পরেও ধরেন যে আমরা এসে এখনো যে পরিস্থিতির মুখোমুখি, বহু আগে 100 বছর আগে, 100 বছরেরও আগে, আরো আগে বহু মনীষী, বহু দার্শনিক, ভাবুক অনেক কিছু লিখে গেছেন এসব সম্পর্কে। অনেক বিশাল 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 আকারের লেখা আছে, কবিতা আছে, গল্প আছে, গল্পের মধ্যে আছে, এসব সবই আছে। কিন্তু আমরা এগুলো পড়লাম, আমাদের কিছু কিছু আমরা পাঠ্যপুস্তকেও পড়েছি, আবার পাঠ্যপুস্তকের বাইরেও আমরা পড়েছি কম বেশি সবাই। কিন্তু আমরা কি আসলে এই যে কবিতা, গল্প বা প্রবন্ধ বা এই ধরনের কোনো লেখা থেকে আমরা কি সেগুলো গ্রহণ করছি? আদতে কি এই সময়ে এসে কি মনে হচ্ছে যে আমরা এগুলো নিচ্ছি? যেমন আমি যদি বলি আপনাকে, এই যে আপনিও বলছিলেন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা স্বপ্নগুলো, আমাদের স্বপ্নগুলো এইভাবে ঠুকরে ঠুকরে খাবে কাক ও শকুন, আমাদের আকাঙ্ক্ষারা মুখ থুবড়ে পড়ে থাকবে জমকালো পিচের রাস্তায়। এই ধরনের অসীম সার লেখা আছে। আমি প্রতিবাদ করি, লিখে রাখো উদার আকাশ, লিখে রাখো বৃক্ষরাজি, আমি মূঢ়তার নিন্দা করি, ধিক্কার জানাই এই রক্তপাত পাশবিকতার। আমি সকল সময় কি নিদ্রা কি জাগরণে অভিশাপ দিই সেই সব ঘাতক পিশাচদের, লিখে রাখো সবুজ প্রান্তর। রবীন্দ্রনাথের লেখা আছে, এরকম অনেক মানুষের লেখা আছে। তাহলে আমরা কি গ্রহণ করলাম? আমরা কি এই যে কবি কবিতা লিখছেন, প্রবন্ধকার প্রবন্ধ লিখছেন, আমরা পড়ছি, কিন্তু এই পড়ার পর এগুলো কোথায় চলে যায় আমরা ধারণা করতে পারছি না। আমরা আসলে সংখ্যায় কতজন, আমরা সংখ্যায় কত শতাংশ এই জিনিসগুলো পড়ছি বা এগুলো নিয়ে ভাবছি। বিষয়টা হচ্ছে, আমি বললাম যে আমি রাজনীতি থেকে সরে আসছি তখন মার্কসের কবিতা আমি অনুবাদ এবং সম্পাদনা করেছিলাম। মার্কসের কবিতা আমার প্রথম বই ছিল। কেন করছিলাম? কারণ মার্ক্সবাদী রাজনীতি যারা করছেন তারা নিজেরাই জানেন না যে মার্কসও কবিতা লিখে গেছে। মাঝে মাঝে আমার দলের মধ্যেই আমাকে প্রায় শ্লেষাত্মক ভাবে বলা হতো কবি। হ্যাঁ, কবি যেন একটা
অচ্যুত শব্দ। একটু মানে তখন লজ্জার আমি একটা বিষয়। বাধ্য হয়ে হ্যাঁ, লজ্জাকর বিষয়। তখন বাধ্য হয়ে আমার কাজগুলো কিন্তু আমাকে মানে একেবারে পারপাসিভলি করতে হয়েছে। তখন বাধ্য হয়ে আমি মার্কস কবিতা লিখেছেন, যাকে তোমরা তোমাদের দীক্ষাগুরু মানছো, যার হুম মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যা পাচ্ছ, তিনি যে হুম। কবিতা লিখেছেন সেটাই তোমরা জানো না। এবং আমি যখন কবিতার বইটি বের করে অনেককে দেওয়ার সময়, ও মার্কস কবিতা লিখতেন, মার্কস চমৎকার কবিতা আচ্ছা। লিখেছেন, এটাই আমরা জানি। তারপরে আমি আমার কিছু গল্প আছে, এই গল্প গ্রন্থটি এটা বাজারে নেই বললেও চলে, আহ, বা খুঁজে পেতে হয়তো দুই এক কপি সংগ্রহ করাও যেতে পারে। কালো গর্ত নামে একটা গল্প লিখলাম, এটাও খুবই পারপাসিভলি। তখন পুরোটাই আমার কাছে মনে হচ্ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি যা কিছু আছে সবকিছু আমাদের ভোগবাদী যে সংস্কৃতি আছে, পণ্য হুম নির্ভর যে সংস্কৃতি আছে, হুম সেইটা হুম হুম গ্রাস হুম করছে। সেইটা গ্রাস করছে, হুম এবং সেটা কিভাবে গ্রাস করছে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। আপনি যে কথাগুলো বললেন সেই সেই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে একেবারে শো অফ করা, একটা জিনিসকে হুম। প্রদর্শনযোগ্য করে তোলা, একটা জিনিসকে কোটেড, ওপর ওপর তলটা, উপর দিকটা ঠিক আছে, তার ভেতরে কোটেড একেবারে করে। ফাঁপা, হুম। কোটেড মোড়কে করা, ইয়ে করে, হ্যাঁ। মোড়ক মোড়ক আবৃত। দিতেছে। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটি, যেমন আপনার এই যে পণ্য সংস্কৃতি, আমি পণ্য সভ্যতা বলি, এটা আমাদের পণ্য সভ্যতা, এই পর্যায়ে আমরা যখন এসেছি, পণ্য সভ্যতার যুগ পার করছি আমরা। আমরা হুম হুম। সবকিছুই মানে পণ্য নির্ভর হয়ে গিয়ে ভাবতে শিখেছি, এবং পণ্যের মোড়কটাই হচ্ছে সবকিছু। পণ্যের মোড়কের ভেতরে কি আছে সেই জিনিসটা আর সেটা আমরা খেয়াল বিষয় না। করি হ্যাঁ, সেটা দেখতে। বিষয় না। হুম সেইটা আমাদের শিল্প, সংস্কৃতি সবকিছুর ক্ষেত্রেই হয়েছে, ঘটেছে। এর মূলে যে কথাটা আপনি বলছিলেন যে আমাদের অনেক প্রজ্ঞাবান জ্ঞানী বা পূর্বজ যারা আছেন তারা কথাগুলো বলে গেছেন, আমার কাছে বারবার যেটা মনে হয়েছে যে এটা তো আমাদের যে শিক্ষা, আমাদের যে জ্ঞান, সেটা তো পুরোপুরি ঔপনিবেশিক একটা চিন্তা চেতনা দ্বারা নিয়ন্ত্রিত। হুম। আমরা সেখান থেকে আমরা আমরা বেরোতে কিন্তু পারিনি। হুম। বেরোতে পারিনি। বেরোতে পারিনি আমরা, আমরা। আমাদের কবিরা কবিরা পড়েছেন ইংরেজি কবিতা, কবিরা অনুসরণ করেছেন ইংরেজি ইংরেজ কবিদের, কবিতা, হ্যাঁ, ইংরেজি ইংরেজি সাহিত্য, কবিতাকে হ্যাঁ। হুম ইংরেজি হুম সাহিত্যকে অনুসরণ করেছেন। আমরা ফরাসি সাহিত্য অনুসরণ করিনি, আমরা স্প্যানিশ সাহিত্য অনুসরণ করিনি, বা অন্য কোনো ভাষা সাহিত্যের দিকে আমরা তাকানোর সুযোগটা পাইনি। আমাদেরকে ওইভাবে ঔপনিবেশিক একটা মন বা মনন তৈরি করে দেওয়া হয়েছিল। যেমন এর বাইরে যাওয়ার চেষ্টা কেউ কেউ করেছেন, যেমন কমল কুমার প্রায়শই বলতেন যে আমরা যদি আহ, ইংরেজদের কলোনি না হয়ে ফরাসি কলোনি হলে আমাদের সংস্কৃতিটা বা ভাষাটা আরো উন্নত হতে পারত। আমাদের আচ্ছা। ভাষাটাও তো তৈরি করে দিচ্ছেন তারা। আমরা এক দাড়ি দুই দাড়ি থেকে এই যে কমা, সেমিকলন, সেমিকোলন। ইয়েতে, হ্যাঁ, এগুলোতে আসছি, মানে পাংচুয়েশনের ইয়েতে আসছি, আমাদের গদ্য রীতি তৈরি করে দিচ্ছেন উইলিয়াম ক্যারি হুম কলেজে। এবং ওই সময়ে হুম একটা বড় রকমের বলা যেতে পারে যে, যেটাকে কেউ কেউ রেনেসা বলে থাকেন, আবার কেউ কেউ এটাকে সমালোচনাও করে থাকেন, আমাদের নবজাগরণ হচ্ছে। হুম, যেহেতু আহ, কলকাতা তখন রাজধানী ছিল, এবং কলকাতা কেন্দ্রিক মানে রাজধানী বা কেন্দ্র যেটা থাকে সেটাই সংস্কৃতির অনেকটা নিয়ন্ত্রণ করে। তো ভারতবর্ষের এই পুরোটাই কিন্তু তখন নিয়ন্ত্রণ করছিল বাংলা। ব্রিটিশ। হ্যাঁ, এবং ব্রিটিশরা নিয়ন্ত্রণ করছিল, ব্রিটিশরা আমাদের ভাষাকেও নিয়ন্ত্রণ করেছে, আমাদের হুম। সংস্কৃতিকেও নিয়ন্ত্রণ করেছে, এবং নিয়ন্ত্রণ নির্মাণ করেছে। ওরা যেভাবে করে দিয়ে গেছে আমরা সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি বেরোতে পারিনি, এখনো না, না। পারিনি। হুম হুম। একদম ঠিক। আমাদের আমাদের মননে এবং মগজে, যেটা এমনকি আফ্রিকান গেথে আছে, অনেকগুলো দেশে গেথে আছে। উত্তর ঔপনিবেশিক যে ধারাটা, সেইটা তারা অনেক জোরালো ভাবে দেখাতে পেরেছেন। যেমন আমি একজন লেখকের কথা বলতে পারি, আপনার নাগুগির কথা। নাগুগি আচ্ছা। ফিরে আসছেন, ইংরেজিতে লিখবেন না, নাগুগি ফিরে আসছেন তার দেশে, তার নিজের ভাষায় তিনি লিখবেন। গিকিউ তার ভাষা, ছোট্ট আচ্ছা। আদিবাসী একটা ভাষা, সেই ভাষায় তিনি আচ্ছা। ফিরে আসছেন। আমাদের এখানে এইরকম ঘটনা কিন্তু খুব কম ঘটেছে। আমাদের এখানে বরং এটা ঘটছে যে আমার ভাষা থেকে আমি কি করে ইংরেজিতে যেতে পারি, মানে আমাদের যেতে পারি। চিন্তার ধরনটা, চিন্তার প্যাটার্নটাই কিন্তু হয়ে যাচ্ছে ইংরেজি নির্ভর।
তো সেই হুম। জায়গা থেকে যতক্ষণ না আমরা বেরোতে পারছি, যতক্ষণ না আমরা সেইখান থেকে বেরিয়ে এসে নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে শেকড়ের সংস্কৃতির কথা বলি, আমরা যে নিজেদের আত্ম অনুসন্ধানের কথা বলি, সেইটা সম্ভব বলে মনে হয় না। কারণ পুরো চিন্তা কাঠামোকে দখল করে আছে যেখানে উপনিবেশ, সেখানে আমি কি করে হ্যাঁ, শেকড়কে, কি করে আমার নিজের আত্মাকে ফিরে পাবো? হ্যাঁ, আর শেকড়ের যাওয়ার কথাও যে আমরা বলি, সেটাও তো মন প্রাণ থেকে বলি না, সেটাও তো উপরে উপর দিয়ে বলি। ওই যে মোড়ক বললেন আপনি, আমরা তো মোড়কে হ্যাঁ, পেঁচিয়ে আছি, আমরা তো ওই হ্যাঁ, কথাটা একদম সত্য। আমরা এখন দেখাতে পছন্দ করি আমি শ্রেষ্ঠ, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে ভালো পারি, আমি সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে এই, মানে এই জিনিসটা থেকে তো আমরা বেরোতে পারছি না। জি। আচ্ছা আরশাদ ভাই, এবারে আরেকটি কবিতা শুনবো আপনার, তারপরে আবার কথা বলবো। এবারে আপনি আপনার ইচ্ছা মতো পড়বেন নাকি আমি একটি অনুরোধ করতে পারি? না, আপনি বলুন, আপনি বলুন। প্রতিরুদ্ধটা একটু পড়ে শোনান তাহলে, আপনার প্রতিরুদ্ধ না? 17 নম্বর পৃষ্ঠাতে আছে হ্যাঁ, প্রতিরুদ্ধ। প্রতিরুদ্ধ। মাথার ভেতরে অরণ্যের কড়া নাড়া, দরজা নেই, দেয়াল নেই, কে যেন বসে থাকে অরণ্যের পাহারায়। প্রহরী নির্ঘাত জানে আমি পরাজিত, পলাতক, বিভ্রান্ত এক ফেরারি। প্রহরা এড়ায়, অরণ্য আমাকে ডাকে। আমিও ঢের জানি, অনামা পরিচয় আমার, অরণ্য আমার নয়, হয়তো আর কারো। প্রাগৈতিহাসিক বোধের নগরীর দুর্ভেদ্য দেয়াল ভেঙে এসে দাঁড়িয়েছি অরণ্যের দরজায়, অরণ্য আমার নয়। ভুলের বৈভবে ত্রিকাল জড়ানো, আমি নাম হারানো, ছাড়পত্রহীন, নগরী আমার নয়। অরণ্যের দরজায় দাঁড়িয়ে আমি উদ্দেশ্যহীন। প্রহরীও জানে আমার হাতে কোনো তুরুপ নেই। বাহ, বাহ, চমৎকার 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 আরশাদ ভাই। আপনি ছোটবেলায় খেলাঘরের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, এইটা এইটা একটা বড় রকমের প্রভাব ফেলেছে আমার জীবনে। আমাদের এলাকাটা, আহ, আপনি বলতে পারেন, খুব নিম্নবিত্ত মানুষদের বসবাস ছিল, কিন্তু আমাদের বড় ভাইয়েরা কেমন করে কি করে যেন একটা খেলাঘর গড়ে তুলি সেখানে। আচ্ছা, আমি তখন ক্লাস 2-3-তে পড়ি। আমি হুম হুম, খেলাঘর করেছেন, আমি জড়িয়ে পড়লাম সেখানে। দেয়াল পত্রিকা করা হয়, আহ দেয়াল পত্রিকায় লিখতে শুরু করলাম। তারপর এক সময় তারা বললেন তুমি লিখো, দেয়াল পত্রিকায় লেখা ছাড়াও, মানে দেয়াল পত্রিকাটা লিখো, তোমার হাতের লেখা সুন্দর, তোমাকে লিখতে হবে। তো রাত জেগে আচ্ছা, দেখা গেল 21শে ফেব্রুয়ারিতে একটা দেয়াল পত্রিকা বেরোবে, রাত জেগে দেয়াল পত্রিকা লিখছি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে আস্তে আস্তে কিছু প্রতিযোগিতা তখন হতো। বড় ভাইয়েরা আমাদের, মানে এতটাই আমাদের স্নেহ তখন করতেন যে আমার এলাকা একটু শহরের বাইরে, উপশহর বলতে পারেন, শহরের উপকণ্ঠে, সেইখান থেকে হুম, শহরে তারা নিয়ে আসতেন। হয়তো তাদের পকেটে রিক্সা ভাড়া নেই, আচ্ছা, আমি আচ্ছা, ছোট, আমি হাঁটতে পারছি না, আচ্ছা, তারা আমাকে কাঁধে নিয়ে নিচ্ছে, তারা কাঁধে নিয়ে নিচ্ছেন, তবু আমাকে হয় বিতর্ক, নয় উপস্থিত বক্তৃতা, নয় কবিতা পড়তে হবে। হ্যাঁ, তো সেই সব বড় ভাইয়েরা তারাও যে খুব চিন্তা ভাবনা করে এটা করেছিলেন এমন নয়। হুম, আচ্ছা, আহ, তারা একটা খেলাঘর মানে হচ্ছে সবাই একত্রিত হওয়ার জায়গা, একটা পরিবারের মতো হয়ে গেল। এবং সেই খেলাঘর থেকে একটা সময় দেখা গেল যে এই কি বলা যায় এটাকে, একটা প্রতিযোগিতা হতো তখন। আহ এখনকার ঠিক কুইজের মতো নয়, তখনকার সময়কার অনুযায়ী সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হতো। সেই হ্যাঁ, প্রতিযোগিতায় কুমিল্লা থেকে ফার্স্ট হয়ে গেলাম। তখন ঢাকায় আসলাম। ঢাকা থেকে আবার ঢাকায় আবার দেখলাম যে সারা দেশের মানুষ, সারা দেশে থেকে এসছে প্রতিযোগীরা। ভয়ে ভয়ে সেখানেও প্রতিযোগিতা করলাম। সেইখানে আহ, দেখা গেল যে খুব সংক্ষিপ্ত অল্প কজন সেখানে টিকে ছিল, তার মধ্যে টিকে গেলাম। এবং সেখান থেকে পাঠানো হলো আমাদেরকে সোভিয়েত ইউনিয়ন। বাহ। মানে তখন তখন আমি তখন তখন আপনার বয়স কত? পঞ্চম শ্রেণীতে পড়ি।
বয়স দশ আচ্ছা এগারো 10-11-র আচ্ছা মধ্যে। বাসা থেকে আচ্ছা। যেতে দেবে না, খুব ইয়ে করছে। হ্যাঁ, এত হ্যাঁ ছোট, এত দূরে কিভাবে যাব। তারপরে বড় ভাইরা বাসায় গিয়ে বুঝিয়ে শুনিয়ে দেখা গেল যে আমরা দায়িত্ব নেব, এই করব। তোমরা তো যাচ্ছ না, তোমরা কি করে দায়িত্ব নেবে? আমার বাবা মা আচ্ছা। সেইভাবে তাদেরকে বললেন। আর আমার তো আচ্ছা মানে পুরো উত্তেজনাকর মানে অবস্থা, হ্যাঁ বুঝতেই পারছো কতটা। একদম হ্যাঁ সেই হ্যাঁ, হ্যাঁ। তো সেইটা একটা বড় রকমের প্রভাব ফেলেছে আমার পরবর্তী সময়ে, পরবর্তী জীবনে। মানে খেলাঘরের প্রভাবটা আমি ভুলতে পারবো না। তারপরে আমি দেখেছি খেলাঘরও ভেঙে গেল আমাদের। আচ্ছা আমরা যখন খেলাধুলা করতাম, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে শৈশবকে গড়ে তোলার জন্য তখন খেলাঘর না শুধু, চাঁদের হাট ছিল, তারপরে মুকুল ফৌজ ছিল, তারপরে মুকুল ফৌজ, হ্যাঁ কচিকাঁচার চাঁদের হাট, মুকুল ফৌজ, কচিকাঁচার আসর। হুম কচিকাঁচার আসর ছিল। হ্যাঁ, এইরকম হুম হুম আরো হুম। আমাদের খেলাঘরেরই 350 শাখা ছিল। আমরা আচ্ছা নিজেদের খেলাঘর করার পর ঋষিপাড়ায় এসে, ঋষিপাড়া মানে হচ্ছে মুচি, মুচি যারা জুতো মুচি সেলাই হুম করে, হুম তাদের জুতো পাড়ায় এসে সেলাই। একটা খেলাঘর গড়ে তুললাম। এই সেদিনই আমি একজনকে বলেছিলাম যে, তখন উনি বলছিলেন যে এইগুলো তো লিখে রাখা দরকার, এগুলো আপনি লিখে রাখছেন না, বলে যাচ্ছেন না। আমি বললাম হ্যাঁ, বয়স চলে এসছে এইগুলো বলে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, তো না দেখ এটাই সেই আসাদ ভাই, আমি যে বলতে চাচ্ছিলাম যে আমরা যখন মানে আপনি যখনকার কথা বলছেন সেই সময়টাই কিন্তু স্কুলে এইসব প্রতিযোগিতা ছিল, দেয়াল পত্রিকা, শহীদ মিনার, 21শে ফেব্রুয়ারির সময়, এই 16ই ডিসেম্বর বা 26শে মার্চ। এখন কিন্তু এই জিনিসগুলো নাই। পাড়ার মধ্যে একটা প্রতিযোগিতা হতো, সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, এই একটা গ- এটাকে সুভিনিরও বলা যায়, ম্যাগাজিনের মতো এরকম বের হতো, তার মধ্যে আমাদের কবিতা গল্প থাকতো। হ্যাঁ, আমি বলি পাড়াতুতো ম্যাগাজিন। হ্যাঁ, পাড়াতুতো হ্যাঁ ম্যাগাজিন আমরাও করেছি। পাড়াতে তুমি হ্যাঁ, অল্প হ্যাঁ 2 টাকা 5 টাকা চাঁদা নিয়ে দেখা গেল যে আমরা এই জি জি পাড়াতুতো একদম ম্যাগাজিন করছি। একদম তাই এবং জি কি উত্তেজনা, কি আনন্দ সেই সময়টায় ছিল। হ্যাঁ তা আমি হ্যাঁ আমি জানি না এই বিষয়গুলো মানে শৈশবের এই বিষয়গুলি হারিয়ে যাওয়ার ফলে মানে বেড়ে ওঠার যে সময়টা, শিশুরা যেমন আমার মতো একটা মফস্বলের উপশহরে থাকা একজন মানুষ, তার জীবনে যে খেলাঘরের ভূমিকা, আমি এটা কখনোই অস্বীকার করতে পারবো না। আমাদের বড় ভাইদের যে অবদান, আমি তাদেরকে খুবই, তাদের মধ্যে বেশ কয়েকজন প্রয়াতও হয়েছেন, আমি স্মরণ করি খুবই শ্রদ্ধার সাথে তাদেরকে। তাদের যে আচ্ছা আপনাকে একটু অসংখ্য এখন একটু আমি একটু দুঃখিত আরশাদ ভাই, আমাদের সাথে অনেকেই জি যুক্ত হয়েছেন, আমি তাদের কমেন্টস গুলো পড়বো। তার জি মধ্যে জি। যুক্ত হয়েছেন, আপনার বইয়ের প্রচ্ছদ করেছেন যে কিংসুক দাস চৌধুরী, লিখছেন বাহ হ্যাঁ, খুব সুন্দর, আমার সৌভাগ্য আমি ওনার কবিতার বইয়ের প্রচ্ছদ করবার সুযোগ পেয়েছি। আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান, আপনি আমার প্রচ্ছদ করেছেন। যদিও ওনার সাথে আমার সাক্ষাৎ সরাসরি হয়নি, এটা আচ্ছা 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 প্রকাশকের মাধ্যমে হয়েছিল। তো হ্যাঁ ওনার এক প্রথমবার করেছিলেন সেই প্রচ্ছদটার পরে দ্বিতীয়বার এইটা এইটা করা। তো আমি বলবো যে আচ্ছা কিংশুক দা, আপনি সত্যিকার অর্থে আমাকে ঋণী করেছেন এবং আপনি যথেষ্ট পরিমাণে ধৈর্য নিয়ে কাজটা করেছেন। এই জন্য অসংখ্য 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমি হ্যাঁ আপনার কাছে। কিংসুক আমার খুব পরিচিত, আমি চিটং এ তো অনেক বছর ছিলাম। জি জি এই ফুল আনন্দধ্বনিতে গান শিখতো, আমরা একসাথে, আমার জি বাসায়ও অনেক এসছে, আমার ছেলেকে আর্ট শেখাতো, মানে জি। ও খুব ভালো পরিচিত ছোট ভাই একজন, খুবই ভালো ছেলে, সহজ সরল ছেলে, খুব ভালো। ভাল লাগছে কিংসুক তোমাকে পেয়ে। আমি একটু বলি তাহলে কারা আছেন আমাদের সাথে। দূরের বাতান তারেক মাহাদি তো আছেনই, শাহরিয়া পিউ এসছেন, এমডি আরিফুল হাসান বলছেন আহ কি দারুণ কবিতা, শাহরিয়া পিউ বলছেন বলিষ্ঠ উচ্চারণ, যেমন কথা বলা তেমনি কবিতা পাঠ, ধন্যবাদ। শামীমারা ইসলাম বলছেন মঞ্চকে ধন্যবাদ এমন অভিনব আয়োজনের জন্য। আচ্ছা তারেক মাহাদি আর একটু বলেছেন প্রবোধন, নৈবেদ্য, পর্যাবৃত্তি, অনন্যয় নাকি অনন্যয়, ইশতেহার, লগ্ন, কবিতাগুলো শুনবার ইচ্ছে রাখলাম। আচ্ছা আমি জানিয়ে দিলাম যার কবিতা তাকে। আহ জাফর সিদ্দিকী বলছেন আমাদের শৈশবের নানার সাংস্কৃতিক সংগঠন আমাদের জীবন রঙিন করেছে, নিশ্চয়ই।
পূর্বে এমডি আরিফুল হাসান বলছেন, পূর্বের আলোচনা থেকে বলছি, ভাবছিলাম আবৃত্তি যখন কবিতাকে ছাড়িয়ে গেছে তখন কি কবিতাও নিজের চতুর্দিকে বর্ম গড়ে তোলে, আবৃত্তির অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে। হালের কবিতাগুলো বড় বেশি মগ্ন পাঠের, উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথাগুলি এখন আর উচ্চকিত হচ্ছে কি? এই প্রসঙ্গে বাংলা কবিতা ও বিশ্ব কবিতার তুলনামূলক আলোচনা শুনতে চাই। বাহ, ভালো প্রশ্ন করেছেন। বিশাল প্রশ্ন। এটা একই সাথে ভালো প্রশ্ন এবং একই সাথে কঠিন প্রশ্ন। আমি বলবো যে একটু কঠিন। আসলে আসলে মগ্নতা উচ্চকণ্ঠ হওয়ার চাইতে কবির যে মগ্নতা, এই মগ্নতার জায়গাটি কিন্তু কবি নিজে কখনোই নির্ধারণ করেন না। কবি কিংবা শিল্পী যার কথাই আমি বলি না কেন, তারা কিন্তু বিষয়গুলোকে নির্ধারণ করেন না, নির্ধারণ করে দেয় তার পারিপার্শ্বিকতা, তার সময়, যে কালের মধ্যে তিনি বসবাস করছেন, সেই কাল, সেই সময়, সেই পারিপার্শ্বিকতা। তো এটা আপনি বাংলা কবিতার ক্ষেত্রে বলছেন, আপনি বিশ্ব কবিতার সাথে তুলনামূলক আলোচনার কথা বলছেন। আপনি লক্ষ্য করে থাকবেন, এমডি আরিফুল হাসান বোধহয় বলেছেন যে আমি একজন কবির কবিতা অনুবাদ করি নিয়মিত। উনি বিট জেনারেশনের একেবারে শেষ দিকের কবি। চার্লস বুকলস্কির উনি বন্ধু ছিলেন, নিলি চেরকোভস্কি। যে এইটা শুনলে অনেকেই মনে করে যে উনি বোধহয় রাশিয়ান বা এদিককার হবেন না, উনি একদম খোদ মার্কিন কবি, বিট জেনারেশনের কবি। তো এই কবির কবিতা অনুবাদ করতে গিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে মগ্নতা আসলে নয়, বর্তমান সময়ের যে ছেঁড়া খোড়া অবস্থা, এই সময়টাকে আমরা কোনোভাবেই কোনো ফ্রেমের মধ্যে বন্দি করতে পারবো না। এত বিচ্ছিন্ন, এত বিক্ষিপ্ত, এত ছেঁড়া খোড়া সেই বিষয়গুলো কিন্তু চলে আসছে। আমি আরিফকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বইটিও আসছে খুব শিগগিরই। এটি কলকাতা থেকে বের করছে গ্রাফিতি প্রকাশনী, তারা অল্প কয়েকদিন আগে নিয়েছেন এইটি। সেইখানে বিট জেনারেশনের যে ভাঙনের যে প্রভাবগুলো পড়েছে, সমাজে যে ভাঙনগুলো এসছে, সেই জায়গাগুলো প্রবলভাবে ফুটে উঠেছে নীলির কবিতায়। আমি এছাড়াও আরো অন্যান্য কবিদের কবিতাও অনুবাদ যখন করেছি, অনুবাদও আমি পারপাসিভলি করি, এবং অনুবাদ যখন করি তখন আমি এই জিনিসটা চিন্তা করি যে আসলে আমি কোনো ভাষার কবিকে অনুবাদ করতে চাচ্ছি না, তার প্রেক্ষাপটটাকে আমি তুলে ধরতে চাচ্ছি। তিনি যে 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 লড়াইটা করছেন, যে সংগ্রামটা করছেন, সেই সংগ্রামটাকে আমি আসলে তুলে ধরবার জন্য আমি কবিতাটাকে অনুবাদ করছি। তো এইটা যেমন কাশ্মীরিদের কবিতা যখন আমি অনুবাদ করেছি, আফগান কবিদের কবিতা অনুবাদ করেছি, একজন আফগান নারীর কবিতা অনুবাদ করেছিলাম যার নাক কেটে দেওয়া হয়েছিল শুধু কবিতা লেখার অপরাধে, এবং ওইটা করবার জন্য আমি ওদের ওই দারি ভাষাটা শেখা অল্প স্বল্প চেষ্টা করেছি, কারণ মূল ভাষাটা না জানলে তো অনুবাদটা করা যাবে। কাশ্মীরিদের কবিতা অনুবাদ করেছি এই জন্য যে ওরা যেভাবে লড়াইটা করছে, যেভাবে সংগ্রামটা করছে, সেই সংগ্রামটা তারা কিভাবে তুলে ধরছে, সেটা সবচেয়ে বেশি, সবচেয়ে আগে যারা তুলে ধরতে পারেন, আমার কাছে মনে হয় তারা হচ্ছেন কবি। তারা হচ্ছেন অদূর ভবিষ্যৎকেও বা সুদূর ভবিষ্যৎ দেখতে পান। এটা বলা হয়ে থাকে, আমি জানি না কতটা তারা দেখতে পান, কিন্তু তাদের ওই কথাগুলো, তাদের ওই বিষয়গুলোকে তুলে ধরবার জন্যই অনুবাদটা আমি মূলত করে থাকি। আচ্ছা আচ্ছা, এবারে আমি একটু জানতে চাইবো আপনার পছন্দের তালিকার মধ্যে কবিরা কে কে আছেন বা কাদের লেখা আপনার ভালো লাগে? পছন্দের তালিকার মধ্যে আমি প্রথমেই যার কথা বলবো তিনি আবুল হাসান। আচ্ছা, আবুল হাসানের কবিতা, উনি তার মাত্র তিনটি কবিতার বই আছে, কিন্তু তার কবিতা আমার কাছে মনে হয় যে এতটাই আচ্ছন্ন করে রাখে মানুষকে, এতটা আচ্ছন্ন করবার ক্ষমতা রাখেন তিনি। আমার
অন্য কোনো কবির মধ্যে এত প্রবল শক্তিমত্তা আমি দেখতে পাই না। আচ্ছা, তারপরে আর দুই একজনের কথা বলেন। আরো অনেক হয়ে যাবে, তালিকায় দীর্ঘ অনেক না হয়ে আপনি যাবে। বিষ্ণুদে, বিষ্ণুদে, হ্যাঁ, বিষ্ণুদে আছে। হ্যাঁ, বিষ্ণুদে বিষ্ণুদে আমার আছে। কাছেও ভালো লাগে। হুম, মেলাবেন তিনি মেলাবেন। হ্যাঁ, বিষ্ণুদের কবিতা ভালো লাগে। সমর সেন ভালো লাগে আমার। আচ্ছা, যদিও দর্শক বাড়ি ভাগ করতে আমি ঠিক চাই না, কিন্তু সমর সেনকে ভালো লাগে পড়তে। আচ্ছা, উম এই 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 মানে সময়ের মধ্যে আমি বলবো যে 30-এর দশকের বিষ্ণুদে, 40-এর যদি দশক ভাগ করি আমি, আপনার সমর সেন, এবং তারপরে এসে 70-এ আবুল হাসান। মানে এর মাঝখানে যদি আপনি বলেন কবিতা আমি পড়ি, আজকের তরুণ যিনি কবিতা লিখছেন তার কবিতাও আমি অত্যন্ত আগ্রহ নিয়ে পড়ি, পড়বার চেষ্টা করি। কিন্তু এখন পর্যন্ত আবুল হাসানকে ছাড়িয়ে যাবার মতো আমি দেখতে পাই না। এটা আমার কাছে খুব, মানে আচ্ছা, আমার নিজের কাছেও মনে হয় যে খুব দুর্বল রয়ে গেছে এই জায়গাটা। আচ্ছা। বর্তমানে মানে এখনকার কোনো তরুণ লেখকের কবিতা আপনাকে টানেনি বা মনে পড়ছে না বলার মতো এরকম? আমি বললাম তো, আমি আবুল হাসানের পরে আর কবি ঠিক খুঁজে আচ্ছা, পেতে খুব কষ্ট। তাহলে এবারে বলবো যে আপনার পছন্দের কবির একটা, মানে এবারে একটি কবিতা শুনতে চাই আপনার পাঠে। আমার পছন্দের কবির কবিতা, আপনি কি আবুল হাসানের কবিতার কথা মানে বলতে চাচ্ছেন? আমি দেখি আবুল হাসানের কবিতা আমি। না, আপনার তো আবুল হাসানের কবিতা যেহেতু আপনার এত প্রিয়, সেটাই পড়েন, হ্যাঁ, শুনি আমরা। ঠিক আছে। আবুল হাসানের কোনটা, সেটা কি? না, আহ, আপনার পছন্দ, এটা আপনার উপরে, আপনি যেটা আমার, পড়তে ভালো লাগে আপনার। আচ্ছা, যেটা ভালো লাগে সেটা, ঠিক হুম, আছে। একটু সময় দেবেন। জি, সময় দিচ্ছি। আপনারা যারা সাথে আছেন বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। উম, আমাদের সময় দিচ্ছেন, সময় দিয়ে আমাদের পাশে আছেন এই জন্য। আর ওই যে আপনার অনুরোধ ছিল কিন্তু পরে সেটা মনে করতে হবে। হ্যাঁ, কয়েকটা অনুরোধটা অনেক কবিতা, দীর্ঘ। এতগুলো তো হয়তো না পড়া ওখান যাবে থেকে না। একটা দুটো পড়ে শোনাবেন সেরকমই, হ্যাঁ, সবগুলো তো হয়তো সম্ভব হবে। আচ্ছা, আমি পরিচিত একটা কবিতা পড়ি। জি, যুগল সন্ধি কবিতাটার নাম, আবুল হাসানের। হুম, ছেলেটি খোঁড়েনি মাটিতে মধুর জল, মেয়েটি কখনো পরে নাই নাক ছাবি, ছেলেটি তবুও গায় জীবনের গান, মেয়েটিকে দেখি একাকী আত্মহারা। ছেলেটির চোখে দুর্ভিক্ষের দাহ, মেয়েটির মুখে কত মায়া মৌনতা। কত যুগ যায়, কত শতাব্দী যায়, কত যুগ ধরে কত না সে বলিদান। ছেলেটি খোঁড়েনি মাটিতে মধুর জল, মেয়েটি দেখনি কখনো বকুল ফুল, ছেলেটি তবুও প্রকৃতি প্রতিনিধি, মেয়েটি আবেগে উষ্ণ বকুল তলা। ছেলেটি যখন যেতে চায় দক্ষিণে, মেয়েটি তখন ঝর্ণার গান গায়, মেয়েটির মুখে সূর্যাস্তের মায়া, ছেলেটি দিনের ধাবমান রোদ্দুর। কত কাল ধরে কত না গোধূলি তলে, ছেলেটি মেয়েটি ওর দিকে চায়, কত বিচ্ছেদ কত না সে বলিদান, কত যে অকাল শুভকাল পানে ধায়। ছেলেটির গায়ে বেঁধে কত বল্লম, মেয়েটির মনে কত মেয়ে মরে যায়। ছেলেটি যদিও আঘাতে আহত তবু, মেয়েটি আবার মেয়ে হয়ে হেসে ওঠে। কত বিদ্রোহ কত না সে বলিদান, পার হয় ওরা কত না মহামারী। ছেলেটির বুকে মেয়েটির বরা ভয়, মেয়েটির চোখে ছেলেটির ভালোবাসা। একজন ফের উদ্যানে আনি ফুল, একজন মাঠে ফলায় পরিশ্রম। কত না রাত্রি কত না দিনের ডেরা, কত না অশ্রু কত না আলিঙ্গন। ছেলেটি আবার খোঁড়ে মাটি, খোঁড়ে জল, মেয়েটি আবার নাকে পড়ে নাক ছাবি। ছেলেটির চোখে মেয়েটির বরা ভয়, মেয়েটিকে দেখি একাকী আত্মহারা। বলার তো আর অপেক্ষা রাখে না। আবুল হাসানের কবিতা তো আহ, এটা নিয়ে বলার মতন অবশ্য আমার
সেরকম সাধ্য নেই। যাই হোক, আমাদের সাথে একজন জাফর সিদ্দিকী, তিনি লিখছেন, আহ আরশাদ ভাই, জহর সেন মজুমদার কেমন জাফর লাগে? সাদেক। জাফর সাদেক বলছেন, জহর সেন জহর সেন মজুমদার। মজুমদার কেমন লাগে? জহর, আপনি ব্রাহ্মণবাড়িয়ার জহরের কথা যদি বলে থাকেন তাহলে হ্যাঁ, তার কবিতা আমি পড়েছি, আমার ভালো লাগে। যদি সেই জহর সেন হয়ে থাকেন, জাফর ভাই যদি এখন থাকেন বলবেন। ও সম্ভবত কালিদাহ নামে একটা ছোট কাগজ করেছিল। কালিদাহে সে, তখন আমি না গল্প লিখি, আমার বেশ কিছু গল্পও সে নিয়েছিল। তো আচ্ছা, জহরকে আমি একেবারে ভিন্নভাবে বিচার করি, একেবারে ভিন্নভাবে বিশ্লেষণ করি। হ্যাঁ, সত্যিকার অর্থে একটি নাম উনি তুলে এনেছেন, উনি বলেছেন যার কবিতা উম এই সময়ে এই সময় একেবারে আলাদা, একেবারে একেবারে সে নিজস্ব একটা বাকভঙ্গি তৈরি করতে পেরেছে। আচ্ছা। উনি লিখছেন, না না, এখন কি এই জহর নাকি অন্য জহর আমি জানি না ঠিক, হয়তো উনি ব্যাখ্যা করলে বুঝতে পারবো। ভাই, আপনি জাফর সিদ্দিকী, আপনি যদি একটু বলেন তাহলে বুঝতে পারবো। আর তাহলে আমাদের অনুরোধ ছিল, তারেক মাহাদি অনুরোধ করেছিল কবিতা, নৈবেদ্য, হম। ইশতেহার। তাহলে আপনি ইশতেহারটা একটু আমরা শুনি। আচ্ছা, আপনার ইশতেহার। বাস, হুম। উনি ইশতেহার তো কলকাতার জহর সেন মজুমদারের কথা বলছিলেন, তাই আচ্ছা, লিখেছেন। কলকাতার জহর সেন মজুমদারের কথা বলছেন। আহ কলকাতার জহর সেন মজুমদার খুব স্বল্প পরিমাণে আমি পড়েছি। ভালো লাগে, আচ্ছা, ভালো লাগে। আমরা কবিতা শুনি, ইশ- কবিতা পাঠ, হ্যাঁ, ইশতেহার। ইশতেহার, ঠিক আছে। একটা সুন্দর কবিতা, ভালো ভালো আংটি কবিতা তো, বদলের মানে, প্রতিশ্রুতিতে নির্বাচনী ইশতেহারের মতো শেষবার আমার ঘরে তুমি বেঢপ নোলক পরে হাতের উপর নিঃশব্দে হাত রেখেছিলে, তারপর কার সাথে আংটি বদলে নিলে? আমার হাতের উপর মৃদু চাপ ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দাও নাই। আজও সকল অনস্তিত্বে তোমার অস্তিত্ব টের পাই, কেবল ইশতেহারের অক্ষরগুলো নাই, প্রতিশ্রুতির অভিশাপ নাই। নিশ্চয়ই অনুরোধ রাখবার জন্য উনি খুশি হয়েছেন। আমি আপনার একটি কবিতা পড়তে চাই। আপনার মতো তো হবে না, কারণ যিনি লেখেন নিঃসন্দেহে। তার, না না, যিনি লেখেন তার প্রকাশ, আর যিনি পাঠ করেন, আমি তো, মানে, তারপরেও আমি একটু লোভ সামলাতে পারছি না। আপনার কবিতাটির নাম আমি ধন্য হব। প্রবোধন। প্রবোধন। একটা প্রবোধন। কাটা ঘুড়ির জন্যে, একটা নীল মার্বেলের জন্য, একটা অ্যালুমিনিয়ামের চাকতির জন্যে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়, মন ঠুকরে ওঠে, কান্না পায়। কারো কাঁধে মাথা রেখে কেউ ক্ষণিক মন খুলে কাঁদতে চায়, চোখের জল মুছে দিয়ে কেউ কাটা ঘুড়ি, নীল মার্বেল, অ্যালুমিনিয়ামের চাকতি ফিরিয়ে না দিক, অন্তত বলুক, এসো নিভৃত ধ্যানে, ভুলে যাও বেজোড় সংখ্যার হাহাকার। শ্যাওলায় ঢাকা দেয়ালে ঝুলানো পেরেক বিদ্ধ রক্তাক্ত হৃৎপিণ্ড খুলে আনো, নীলমণি বিষাদে তাকে সাজাই সবিস্তার। আপনি পড়লে হয়তো আরো অনেক সুন্দর হতো। না না, অসংখ্য অসংখ্য না ধন্যবাদ। না, আমার কবিতা কেউ পড়ছেন, মানে এটা আমি কৃতার্থ বোধ করছি। কি বলেন, আমি তো আপনার, আপনি আপনার বই আমার কাছে আপনি যেদিন দিয়েছেন তারপর থেকে আমি অনেকবার পড়েছি, বেশ কটে। এরপরে উপরতি কবিতাটিও আমার খুব ভালো লেগেছে, আপনি যদি একটু শোনাতেন। জি, উপরতি। উপরতি আমি পড়বো না আপনি পড়বেন? আপনি না না, পড়লে আপনি আমার মনে পড়বেন। হয়। না না, আপনি পড়বেন, আপনি আচ্ছা, আপনি উপরতি। পড়বেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উপরতি। পানকুড়ালির টানে, আচ্ছা ঠিক আছে, আমি বলবো। শামীম আর ইসলাম বলছেন, অনুরতি সম্ভব হলে না হয় বানকুড়ালির টানে। ঠিক আছে, আমি জানিয়ে দিয়েছি। অনুরতি নাকি উপরতি বলছেন?
আমি বলছি উপরতি। উপরতি, আর শামীমারা ইসলাম বলছেন অনুরতি, আচ্ছা 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 সম্ভব হলে বানকুড়ালির টানে। আচ্ছা, উপরতি পড়ছি। হুম। বৃক্ষের কাছে যেও না, জড়ায় নেবে তার জটিল শেকড়ে, শেকড়ে জড়ায়ও না, বরং তার চেয়ে যাও তুমি নদীদের কাছে, তাহাদের কারো নাম চৈতালি, কাহারো বা ওরে। সেই নদী ভগিনীরা তোমারে ভাষায় নেবে বেহুলা ভেলায়। পাহাড়ে যেও না তুমি, ওই যে ওখানে ঘুমায় আছে নীলগিরি, যদি তাও তুমি আসো এইখানে, সন্তর্পণে ফেলো পা। মাটিতে পাহাড়ে দেখো, এ মাটির কোলে আছে বুভুক্ষ আজ তাহা, সে তোমারে নেবে, নেবে, অতি ধীরে নেবে তার অপার আঁধারে। বাহ, আপনার বেশ কয়েকটা কবিতায় নীলগিরি এসছে, খেয়াল করেছি আমি তো। হ্যাঁ, এই নীলগিরিটা আসলে নীলগিরি হিমালয় শব্দ। রিজিয়নে একটা পাহাড়ের নাম আছে, কিন্তু এটা আমার একেবারেই নিজস্ব কল্পনা। আমি আচ্ছা নীলগিরি পাহাড়টা আমার কল্পনায় দেখি, বা আচ্ছা আমার আমার নিজস্ব কল্পনার মধ্যে এটা আছে। আচ্ছা। আর শুনতে চেয়েছিলেন অনুরতি, যেটা আপনার 23 নম্বর পৃষ্ঠাতে আছে, এটা একটু পরে হ্যাঁ, শোনান তাহলে। একটা সরোদ সুরের মতো সম্পর্ক, একটা মিহি সুতোর মতো সুর, না হয় দীর্ঘ দীর্ঘ শ্বাস হয়ে রইল। এক মুহূর্তে শত শত বছরের জীবন কে আর করেছে যাপন, এক নদীতে কে আর করেছে স্নান সহস্রবার। জীবন জয়ের পর ছুঁয়েছে প্রতিদিন মৃত্যুর প্রহর, কে আর পেরেছে ক্ষয়ে ক্ষয়ে এমন করে বাসতে ভালো। নিশীথের চোখে কান্না জড়ায়ে জ্বালায়েছে আলো কে আর, কাঁচা লঙ্কা জীবনে মিশায়েছে সামান্য নুন, পুড়ে পুড়ে বলেছে বেঁচে থাকো বেঁচে থাক তুই অমৃতের আগুন। অহল্যা হয়ে বুকে চেপে সাজায়েছে বাসনার বাসর, অহর্নিশ ব্যর্থ হতে হতে উড়ায়েছে নিশান মৃত্তিকার। মনে রেখো, সেই তুমি, সেই আমি, ভালোবাসার যমজ সন্তান। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগলো। তারপরে আবার আমরা ফিরে যাই আমাদের যে সময়টা আমরা এখন অতিবাহিত করছি, যে নাজুক একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে আমাদের মহামারীর যন্ত্রণা, কোভিডের আতঙ্ক তো আমাদের এখনো যায়নি, তার মধ্যে আবার নতুন উপসর্গ আমাদের এই যে শুরু হয়েছে এখন চারদিকে। আমরা চাইবো এই সমস্যাটা সমাধান হয়ে যাক, আমরা সবাই সচেতন থাকি। আর কি বলবো এই বিষয়টা নিয়ে, আর বেশি কিছু তো বলার উপায় নেই। আর আরেকটি কবিতা শুনি আপনার, উচ্চাটন। চোখের ভেতর পাহাড় আছে, দেখো নাই, অগ্নিগিরি আছে, দেখো নাই, লাভা স্রোত আছে, দেখো নাই, জীবনের জটিল অঙ্ক কষা শেষ হলে পর পাহাড়ের দূর দেশে যাবে, বসে আছো অপেক্ষার স্টেশনে। পথ ফুরালে অনন্ত ক্লান্তি নিয়ে গন্তব্য থাকে অপেক্ষায়, হিসেবের অঙ্ক থাকে গরমিলের অজানা আশঙ্কা, প্রাপ্তির আকাঙ্ক্ষায় লুকায়ে থাকে না পাওয়া গোপন কষ্ট। ওইসব দোলাচল থেকে ঢের ভালো কখনো পথ হয়ে যাওয়া, কিংবা খুচরো পয়সার বেহিসেবি ঝুলি, কিংবা সকল না পাওয়ার সাথে মিতালি, কোমল বালিশে মুখ গুজে কান্নার সাথে সখ্য। এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে। আর শেষ কবিতাটা প্যারাডক্স, কেউ কেউ মরে যায়, অনেকেই মরে যায়, মরে গিয়ে মরে যেতে যেতে ঝুল বারান্দায় এক চিলতে সবুজ সাজায়। ওদিকে বনগাঁ জঙ্গল লোপাটের সন্ধি হয়, সাজস হয়। সেসব সন্ধি সাজসের কথা জেনে না জেনে বুকের ভেতর সবুজের স্বপ্ন ধরে। নাগরিকেরা ইট সুরকি সিমেন্ট বালির নতুন পল্লী
বনানী বনশ্রী বসুন্ধরা বানায়। এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে, প্যারাডক্স, আপনার বইয়ের শেষ কবিতা এটি। আরেকজন বলছেন ইয়াসিন আশরাফ, আপনার অপ্রকাশিত আরো ভালো কবিতা আছে, এরকম একটি কবিতা শুনতে চাই। ও আচ্ছা, আপনার অপ্রকাশিত কবিতা। অপ্রকাশিত কবিতা আসলে এই এই বইটিতে যে কবিতাগুলো যুক্ত হয়েছে সেগুলো একদম ভিন্নভাবে বাছাই করা। যে অপ্রকাশিত কবিতাগুলো আছে সেগুলো হাতের কাছে নেই। ইয়াসিন আশরাফ, আপনি আচ্ছা এই ধরনের অনুরোধ করবেন জানলে আমি আগে নিয়ে আসতাম। মানে আমাকে যেতে হলে আচ্ছা, স্ক্রিনটা চেঞ্জ করে যেতে হবে, ইয়ের না ঠিক ভেতরেই আছে, নিতে আমরা হবে। আরেকদিন না হয় শুনবো রে। আর আচ্ছা, আরেকটু কথা আপনার সাথে ছিল, আমরা শেষ দিকে চলে এসেছি একদম। সেটি হচ্ছে যে আহ, সমাজ বিপ্লবের এই যে স্বপ্নতাড়িত একজন আপনি ছিলেন, সেখান থেকে যে আপনি মানে যে যতটুকু বলা যায় অতটুকুই বলবেন, সেখান থেকে আপনি পিছু হটলেন কেন, পিছু হটতে হলো কেন? কিছু তো মানে আপনি হটিনি। আচ্ছা, না মানে দৃশ্যত, দৃশ্যত দৃশ্যত বলা যায় যে হ্যাঁ, আমি সাংগঠনিক ভাবে, দলগত ভাবে আমি এখন যুক্ত নই রাজনীতির সাথে, কিন্তু এটা ঠিক নয় যে আমি রাজনীতির সাথে যুক্ত নই। প্রত্যেকটি মানুষই তার তার নিজের নিজের অবস্থান সেটি থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি আবার যুক্ত। আবুল হাসানের কবিতার একটি লাইন দিয়ে বলবো যে দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি। তো আমরা যে আদর্শ শূন্য একটা সময় পার করছি, যেটা 1989 সালে যে বইটি লেখা হয়ে গেল, এন্ড অফ আইডিওলজি, ওই সময়টাতে আমরা ওই বইটি পড়িনি বা আমরা জানিনি, আমরা তখন জানতাম না। কিন্তু একটা আদর্শ শূন্য সময়ে, যেটা আমি বলবো যে একটা বন্ধা নিষ্ফলার সময়, এই ধরনের সময় পৃথিবীতে আসে বারবার। আহ একাদশ দ্বাদশ শতাব্দীকে যেমন বলা হয়ে থাকে নিষ্ফলা একটা সময়, কোথাও কোনো নতুন স্বপ্নের বিকাশ করছে না। কিন্তু এই সময়টার ভেতরেও স্বপ্নটা দেখে যেতে হবে, স্বপ্নটাকে ধরে রাখতে হবে। স্বপ্নটাকে যদি ধরে না রাখি, তাহলে যে ধারাবাহিক সুরটা আছে সেই সুরটা ছেড়ে যাবে। আমি পিছু হটিনি। আমি একেবারে নির্দ্বিধায় বলবো যে আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমার লড়াইটা, আমার সংগ্রামটা, এটা আমি করে যাচ্ছি। সেটা দলগতভাবে হয়তো হচ্ছে না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি অবশ্যই লড়াইয়ে আছি, সংগ্রামে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে অনেকটা সময় নিয়ে আমাদের সাথে এসেছেন। আপনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তারপরেও যে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আরশাদ সিদ্দিকী, আরশাদ ভাই, আপনি কিছু বলেন আমাদের দর্শক যারা ছিলেন তাদের জন্য। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুনবার জন্য, দেখবার জন্য, সময় দেবার জন্য। এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ বিশেষ করে আমার শেষ কবিতার বইটি নিয়ে আজকে যেভাবে বিস্তারিত আলোচনা করলেন, এটা সত্যি একটা ভিন্নতর, ভিন্ন ধারার আমার কাছে মনে হলো যে আপনার আয়োজন, আপনার এই আয়োজনটি আরো ধারাবাহিক হোক, সাফল্য লাভ করুক। আমাদের এই বন্ধা এবং নিষ্ফলার সময়ে আমি যে স্বপ্নটি ধরে রাখার কথা বলেছি, স্বপ্নের ধারাবাহিকতার সুরটি যেন ছেড়ে না যায়, সেইটি যেন করতে পারে মঞ্চে। মঞ্চের কাছে আমার সেই প্রত্যাশা থাকবে, দর্শকদের কাছে প্রত্যাশা থাকবে, দর্শকরা যেন যুক্ত থেকে মঞ্চকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান। অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। আমাদের সকলের ভেতরে একটি স্বপ্ন আছে, আমরা লালন করি সেই স্বপ্নটি, সেই স্বপ্নটি আমাদের থাকবেই। হয় কখনো হয়তো আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারবো না, নিশ্চয়ই কেউ না কেউ দেখবে আমাদের উত্তরসূরি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো আরো একদিন হয়তো আপনার অন্য কোনো বই নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে আপনার সাথে আমরা একসাথে বসবো। শুভরাত্রি। নিশ্চয়ই। শুভরাত্রি। শুভরাত্রি দর্শকদের সবাই। সবাইকে শুভরাত্রি।